হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার গতকালকের রাতের লাইভকে কেন্দ্র করে, এবং অবশ্য করে সেই লাইভে যেহেতু টিনাকে নিয়ে এবং টিনার ছেলেকে নিয়ে কিছু আলোচনা হয়েছে, বেসিক্যালি ওটাই হেডলাইন ছিল, সেই জন্যই আমি ওই লাইভটাকে নিয়েই কিছু বক্তব্য আমি রাখবো। অবশ্যই কোনো কেস সংক্রান্ত কথা বা কোনো লিগাল কথার মধ্যে আমি যাব না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কি মনে হলো, এবং সাধারণ মানুষের মানে যতটুকু জ্ঞান থাকে, সাধারণ জ্ঞান, সেইটার উপর বেস করে কিছু কথা বলবো। এবং অবশ্য করেই যারা দেখছো আমাকে বা আমাকে ফলো করো, তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং তোমাদের যা যা মনে হচ্ছে বা তোমাদের এই সম্বন্ধে কি বলার আছে সেগুলো আমার কমেন্টস বক্সে অবশ্যই বলো। আর তাহলে ভিডিওর মেইন থিমটা কী ছিল, যে মাকে কোনোভাবেই ছেলেকে পেতে দেওয়া হবে না, এটা তো তোমরা মানবে। এটা কিন্তু ফার্স্ট অফ অল একজন মানবাধিকার কমিশনের লোক, যে কিনা নিজেকে ওই কমিশনের হয়ে কাজ করে এরকম দাবিটা রাখেন, তিনি বলছেন যে একজন মা তার ছেলেকে পেতে পারবে না। আমি একটা একটা করে পয়েন্টস বলবো, তারপর তার ক্লারিফিকেশান অবশ্য করেই করব। এবং যদি সে তার ছেলেকে ভালোবাসতো, তাহলে বা ছেলেকে নেওয়ার হতো, সে প্রথম ডেটে নিয়ে যেত, দেন সে ফোন করে খবরাখবর নিত, দেন সে খাওয়া দাওয়া ছেড়ে দিত, কান্নাকাটির মধ্যেই দিন কাটাতো। এবং লাস্ট এবং ফরমোস্ট যেটা ওই মায়ের করার উচিত ছিল, সেটা হলো তার স্বামীর পায়ে ধরে, শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে ছেলের সাথে দেখা করা তার উচিত ছিল। ক্লিয়ার উনি কি বলতে চেয়েছেন মানে টিনাকে, সেটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলে। এবং তার সঙ্গে সঙ্গে উনি কিছু মেসেজ টিনাকে দিয়েছেন, সেটাও আমি আমার এই ভিডিওতে বলবো। আচ্ছা, প্রথমে আসি ওনার কথাতেই। প্রথম দিন কেন নিয়ে যায়নি, বহু লোক এটাকে নিয়ে কথা তুলেছে, উনিও তুললেন আজকে আবার নতুন করে কিছু লোকের কমেন্টসের উপর ভিত্তি করে। ওনার মনে হয়েছে উনি বললেন, বা ওই সময় উনি ছিলেনও না, কারো থ্রুতে জেনেছেন, এটা টোটালি ইনফরমেটিভ কথাবার্তা, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই নিয়ে বহুবার আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে ছেলেকে কোনোভাবেই নিতে দেওয়া হয়নি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কালকের লাইভ অবধি যা যা ঘটনা ঘটেছে, এইটা আমরা যে এই কথাটা দাবি করেছি যে মাকে ছেলে নিতে দেওয়া হবে না, বা মাকে ছেলে নিতে দেওয়া হয়নি, বা ছেলেকে কোনো মতেই টিনাকে দেওয়া হবে না, এটা যে আমরা ঠিক বলেছি, তার সপক্ষে আবার একটা স্ট্যাম্প বসিয়ে দিয়ে গেল। একদম কালকের দিনের লাইভ অবধি এইটা আমরা প্রমাণ করতে পেরেছি যে ছেলের বাবা এবং ছেলের দাদু ঠাকুমা সঙ্গে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সঙ্গে এখন জোটানো ওই ম্যাডাম প্রত্যেকে চাইছে যে বাচ্চা যেন মার কাছে ফেরত মানে বাচ্চা যেন মাকে না পায়, কোনোভাবে দেখতে না পায়, কোনোভাবে তার কাছে যেতে না পায়। ঠিক আছে, এটার জন্য তারা কী কী করছে সেটা অবশ্য করেই তোমাদের বলবো, কারণ এদের মোটিভটা খুবই সাংঘাতিক। এবং আজকে যেটা হলো, অ্যাকচুয়ালি এটা টিনাকে ভয় দেখাবার একটা প্রচেষ্টা হলো। অর্থাৎ তুমি এই কাজগুলো করেছো, আমরাও এগুলো করে রেখেছি, কাজেই তুমি যদি এবার এর থেকে বেশি কিছু করতে যাও, তাহলে আমরা এটা করব। ভাই, যে মা এতদিন ধরে চুপ করে থাকেনি, বসে থাকেনি, সে তার কাজ করে গেছে এবং ছেলেকে পাওয়ার জন্য তার 100% দিয়ে চলেছে, তাহলে যে এতদিন ধরে রটানো হয়েছিল ছেলের জন্য কিছু করেনি, করছে না, কেন করছে না, কত নির্দয় মা, মায়ের নামের কলঙ্ক, তাহলে আজকে এরা নিজেরাই নিজেদের মুখে প্রমাণ দিয়ে যাচ্ছে যে এরা যে এতদিন এইসব কথা বলেছিল সমস্ত মিথ্যা কথা বলেছিল। আজকে যখন উনি ওনার কাজগুলো বলছেন, প্রত্যেকে সেখানে লাইক দিচ্ছে, নিশ্চিন্তে ঘুমোবো, নিশ্চিন্তে থাকবো, এইভাবে লাভ রিয়াক্টস দিচ্ছে। তার মানেটা কি? তার মানে এরা প্রথম থেকেই জানতো যে মা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু মাকে ছেলেকে পেতে দেওয়া হচ্ছে না। আজকে যখন এরা বুঝছে একটা কিছু বাধা, খুব বড়সড় বাধা তৈরি করা হয়েছে, তখন এরা অনেক বেশি রিল্যাক্সড বোধ করছে। তাহলে এর থেকে বেশি হিংস্রতা তোমরা কোথায় দেখতে পাবে? জঙ্গলে গিয়ে বাঘসিংহের সামনে দাঁড়িয়ে পড়লেও দেখতে পাবে না, কারণ বাঘসিংহও বোধহয় এতটাও নির্দয় নয় যেভাবে মানুষ তার হিংস্রতা দেখাচ্ছে। একটা মেয়েকে, একটা মাকে তার সন্তানকে পেতে দিচ্ছে না। আজকে বাচ্চাটা বুঝতেও পারছে না তাকে ঘিরে কত কি কাণ্ড হয়ে যাচ্ছে, সেই ছেলেটা যে তার মা জীবিত আছে এটাই বুঝতে পারছে না। তাহলে চলে আসি, টিনা একটা কেস করেছে ম্যান্ডামাস, এই নিয়ে আমি বক্তব্য এখানে রাখবোই না কেস সংক্রান্ত, কারণ সেটা আমার কাজ নয়। সেটা ওনার লাইভে উনি যা বললেন, যেটা করবেন উনি করবেন, সেটা কথা নয়। টিনা যে তার কেসটা করেছিল, তার সন্তানকে পায়নি, এটাই হলো টিনার তরফ থেকে কিছু করার একটা প্রমাণ। ঠিক আছে, এর মধ্যে যে টিনা চাইল্ড কমিশনের সাহায্য নিয়ে টন্দীপদের বাড়িতে গিয়েছিল, বা চাইল্ড কমিশনের লোক গিয়েছিল বাচ্চাটাকে দেখবে বলে, তখনও সেই বাচ্চাটাকে নাকি দেখতে দেওয়া হয়নি এদের কথা মতো। তাহলে দেখো এরা নিজেরাই কীরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আচ্ছা, এইবার ওই ম্যাডাম বসে অন লাইভে বলছেন যে উনি
ইনজাংশন জারি করে রেখেছেন যাতে কোনোভাবেই কোনো কমিশনের লোক বাচ্চাটাকে নিতে না যেতে পারে, এবং সন্দীপদের বাড়ির চারপাশে নাকি 144 জারি করে রেখেছেন। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কাজ করেছেন, ওনার যেসব লোকজন আছে সংগঠনের, অর্থাৎ ওই 3টে গালিবাজ সঙ্গে হয়তো আরও কিছুজন, সবাইকেই উনি নাকি তৈরি রেখেছেন, যদি কখনো কেউ আসে তাহলে সঙ্গে সঙ্গে তাদের অন কল ডেকে পাঠানো হবে এবং তারা সেখানে উপস্থিত হবে। এই পরিকল্পনাগুলো উনি বললেন এবং ধারাধার উনি লাইক পেতে শুরু করে দিলেন। লোকে একবারও চিন্তা করলো না যে যেখানে ওনার সংগঠনের সংখ্যাটা আমি বলিনি, 20 জন বললেন মেম্বার। আচ্ছা বেশ, আচ্ছা এইভাবে কি কোনো মাকে বাধা দেওয়া যায় তার বাচ্চা নেওয়া থেকে? ফার্স্ট চিন্তা করবে তোমরা, এটা আমি সাধারণ একটা জ্ঞান থেকে বলছি। সেকেন্ড, 144 জারি করা হয়েছে 144 এলাকায়, তার মানে কি যে এলাকায় 144 জারি করা হয় সেখানে তোমার 4 বা তার থেকে বেশি লোক সেখানে যেতে পারে না, তাই 3 জন লোক তো যেতেই পারে। তাহলে সেখানে মা সহ যদি 2 জন লোক ছেলে নিতে তার শ্বশুর বাড়িতে যায় তাহলে কে আটকাবে? আটকাবে তো কেউ না। এবার যে আটকাতে আসবে ওনার দলের 20 জনের যে সমর্থক, তারাও তো আসতে পারবে না, কারণ ওই অঞ্চলে উনি নিজেই 144 জারি করে রেখেছেন। তাহলে ওনার 20 জনের দল নিশ্চয়ই ওই এলাকায় ঢুকতে পারবে না। এমন তো নয় যে 144টা শুধু সবার উপর জারি করা আছে শুধু ওনার সংগঠনের লোক ছাড়া, তা তো নয়। ওদের তরফ থেকেও 3 জনের বেশি ঢুকতে পারবে না। ঠিক আছে, তাহলে এইখানে বলা যায় যে তাহলে কি এমন ডিফিকাল্টিস হলো? বাচ্চার পক্ষে তো তার বাচ্চাটার সামনে মা যাওয়াই যথেষ্ট, তাহলেই তো বোঝা যাবে বাচ্চাটা মার কাছে আসতে চাইছে না চাইছে না। ব্যাস এইটুকুই আমাদের প্রয়োজন, তার বেশি তো প্রয়োজন নয়। বাচ্চাটাকে জানতে হবে তার যে মা রয়েছে, মা সামনে আসছে, মা তাকে এখন দেখতে চাইছে, এইটুকু জানানোটা দরকার। সেটা যে কোনো চাইল্ড কমিশন সেই কাজটা করতে পারে, কারণ এটা হলো চাইল্ডের স্বার্থে করা। তাকে জানানো দরকার তার মা এখনও জীবিত রয়েছে। কাজে এটা কিন্তু এভাবেও বাধা দেওয়া সম্ভব না আমার যতদূর ধারণা। ঠিক আছে, তাই 144 দিয়ে অন্যকে বাধা দিতে গেলে নিজের ক্ষেত্রেও কিন্তু 144টা জারি থাকে, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এইভাবে বাধা দেওয়া যায় না। আর কোর্টের অর্ডার নিয়ে এসে বাচ্চা নেবে কি নেবে না সেটা পরে, চাইল্ড কমিশন নিয়ে এসে বাচ্চাকে দেখতে অবশ্যই পারে, এটা কেউ বাধা দিতে পারে না। ব্যাস এইটুকু আমার বলার ছিল ওনার কথার পরিপ্রেক্ষিতে। এইবার কি হবে, কি ঘটনা ঘটবে, বা টিনার তরফ থেকে কি হবে, বা ওদের তরফ থেকে কি করবে, আইন ভাঙবে না আইন জুড়বে না, ওদের একটা নতুন কিছু সংযোজন হবে বা বিয়োজন হবে, যাই ঘটবে সেটা আমরা নেক্সট স্টেজে বুঝতে পারবো। কাজে এই একটা লাইফ কিন্তু সব কিছু প্রমাণ করে নিতে পারে না। যারা ভাবছেন যে এরপরে আমরা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবো, তারা ঘুমাতে পারেন। কুম্ভকর্ণের ঘুমন না কেন, যাতে 6 মাসের বেশি উঠতে না হয়। 6 মাস ঘুমন, 6 মাস পুরে উঠে দেখবেন পৃথিবীটাই অন্যরকম হয়ে গেছে, তাই না? কারণ জোর যার মুলুক তার, এটা একটা প্রবাদ বাক্য, সবসময় সেটা খাটে না। কারণ অন্যায় পাপ এগুলোর তো একটা শেষ আছে, এটার তো একটা ঘোড়া আছে, সেটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন সেই ঘোড়াটা ফেটে যাবে, কারণ পাপটা ঘোড়াটা নিতে পারছে না, এরও তো একটা শেষ আছে। এই যে এত প্রমাণ রেডি, রণদীপের কথা বলছি, এত প্রমাণ রেডি, সে প্রমাণ দিয়ে কিছু করতে পারছে না, তাকে এইভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে বুঝে দেখো এরা কতটা গলদ। এখন শুধু ওই একটা কথা বলে ভিউয়ার্সদের ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কি না বাচ্চা পাচারকারী হিসেবে রণদীপের বাবা মাকে পয়েন্ট আউট করা হয়েছে। এটা যে বলছে এর সপক্ষে কোনো প্রমাণ আছে? বলছে মার নামাজ যখন শেষ হবে তখন আমাদের দেখাবে। আরে মার নামাজ শেষ হতে এখনও 2 মাস দেরি আছে, আমরা জানি। ততক্ষণ আমরা বসে থাকবো না? আমরা নিশ্চিন্তে থাকবো নাকি টাইম নেওয়া হচ্ছে? কি হচ্ছে? একটা কোনো চালাকি তো হচ্ছে, ভিউয়ার্সদের এখানে বোকা বানানো হচ্ছে, এবং এই লাইভে বসে বসে সাবস্ক্রাইবার বাড়ানো হচ্ছে, লাইক ডান করানো হচ্ছে, ফেস ভ্যালু বাড়ানো হচ্ছে, যেটা উনি ইয়ার্কির চলে বলছেন সেটা উনি অলরেডি করে দেখাচ্ছেন। কারণ চ্যানেল গ্রো, রেভিনিউ, ইনকাম, নিজের প্রচার এবং গুন্ডারাজ, এগুলোই হচ্ছে ওনার প্রধান এবং একটা প্রধান প্রায়োরিটি। ধরে নাও প্রধান প্রায়োরিটি একদম। কারণ অন লাইভ উনি বসে বসে মামাইকে থ্রেট দিচ্ছেন, এ তো আমরা নিজে কানে শুনলাম। মামাই চ্যানেল, নিজের চ্যানেল সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। সামান্য ভিউয়ার্স হিসেবেও থাকতে চাই যে কখনো কোনো লাইভে নিজের বন্ধুর ভাইয়ের চ্যানেলে উঠে ও স্ক্রিন শেয়ার করে, সেইটুকু অবধি ঠিক আছে। মাঝে মাঝে 2-1টা ভিডিও করছে, কারণ ও আগে করতো, হয়তো কাউকে জবাব দেওয়ার জন্য ও এইটুকু পন্থা বেছে নিয়েছে, তাই জন্য তাকে এখন থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তা মামাই নিশ্চয়ই এখন বুঝতে পারবে, মামাইয়ের নাম নিয়েই বলছি, বুঝতে পারবে যে মামাই কেন, মামাইয়ের মতো যারা যারা আছে আশপাশে, হ্যাঁ ওই 3টে গালিবাজ বাদ দিয়ে সবাই বুঝতে পারবে এই দলে যে একবার ঢুকেছে সে তো ইজিলি ঢুকেছে, ওই ফোন নাম্বার ধরে ঢুকেছে। বেরোনো কিন্তু এত সহজ নয়, কারণ তুমি বেরোলে চুপচাপ বেরোতে হবে, তুমি প্রতিবাদ করতে গেলে তোমাকে কিন্তু এইরকম থ্রেট খেতেই হবে। মামাই একটু বেশি খাচ্ছে যেহেতু সরকারি চাকরি হোল্ড করে বলে, কিন্তু আমার মনে হয় না মামাই ভয় পাওয়ার মেয়ে। আমি যথেষ্ট ওকে ছোট হলে কি হবে একটা রেসপেক্টের জায়গায় রাখি, শুধু কয়েকদিনের ওর
কাজকর্মটাকে আমি বুঝতে পারিনি। আমি বলবো না আমি ওকে ডিসলাইক করি, আমি বুঝতে পারিনি কেন করছে, কী জন্য করছে, কী ভেবে করছে, এটা আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল। কিন্তু পরে বুঝেছিলাম যে কোনো কারণ ছিল, সেটা ওর ব্যক্তিগত পার্সোনাল, সেখানে আমার ঢোকার দরকার নেই। ওকে, কিন্তু আজকে যে অনলাইন থ্রেডটা ওকে খেতে হলো, এটা তো ও ডিজার্ভ করে না, করে না তো, তা আজকে ওকে খেতে হলো, কিছু করার নেই। জানি না ওর উত্তর ওর তরফ থেকে আমরা কিছু পাবো না শুনবো, তবে আমি বলবো না দেওয়াই ভালো। ও নিজেই বলেছিল একটা লাইভে কিছুদিন আগে, ইগনোর করো, এদের ইগনোর করো, তোমার কাজ তুমি করো। এদের লাইফ আমরাও দেখেছি, সবাইকে বলছি বটে ইগনোর করো, দেখার জন্য দেখেছি। কেন দেখেছি? জিনিসটা জানার জন্য, কতটা মানে এখানে তোমার কি বলবো, খাওয়ানো হয়, খাওয়ানোই তো হয়। এই যে আমার এত পাওয়ার, আমি এই কাজ করেছি, আমি এইভাবে চলছি, এটা তো একটা পাওয়ারই। পাওয়ার দেখানো হচ্ছে, দেখানো মানে দেখানোর পাওয়ার, করার পাওয়ার না। করার হলে তো এতদিনে উনি এইসব ব্যাপারটা পুরোটাই বন্ধ করে দিতে পারতেন, বা এই যে টিনাকে বারবার বলছেন দেখা করো দেখা করো, তা টিনাকে দেখা করিয়েই ছাড়তেন। হ্যাঁ, এসব তো উনি করতে পারছেন না, কারণ উনি ততক্ষণ কিছু করতে পারবেন না যতক্ষণ না কেউ ওনার ফাঁদে পা দেয়। ঠিক আছে, আজও উনি বললেন যে টিনাকে বলছি, বার্তা দিচ্ছি কি না, তুমি একটা সমঝোতায় আসো। দেখো এখানে কিন্তু টাকার একটা টোপ দেওয়া হলো, একটা টাকার টোপ দেওয়া হলো কিন্তু একটা লাইভে, তোমরা একটু খেয়াল করে দেখবে। একটা 5 লাখ টাকার এফডি আছে তোমার বোধহয় ছেলের নামে, সেখানে টিনা এবং টন্দীপ দুজনেই নমিনি, আমরা জানি পুরোটা। টিনা এবং টন্দীপ দুজনেই নমিনি। ছেলের 18 বছরের যখন বয়স হবে তখন ছেলে ওই টাকাটা পাবে, এবং তখন এই দুজনের সাইন লাগবে। এর মধ্যেই টন্দীপ সেই সাইনটা টিনার কাছে চেয়েছিল মিউচুয়াল ডিভোর্সের এগেনস্টে, কিন্তু টিনা রাজি হয়নি, কারণ ছেলের টাকা ছেলে 18 বছর বয়সে পাবে, এইটুকু আমরা জানি। আজকে অন লাইভে বসে উনি বলছেন ওই 5 লাখ টাকাও টন্দীপ দিয়ে দেবে। টোপ দেওয়া হলো তো, 5 লাখ টাকা দিয়ে দেবে, মানে এই 5 লাখ টাকা সেই 5 লাখ টাকা না, এটা ঘুরিয়ে একটা কথা বলা হলো। যে 5 লাখ টাকা টিনার অ্যাকাউন্ট থেকে টন্দীপ সরিয়ে নিয়েছিল বিভিন্ন অ্যাকাউন্টে, মা বাবার নিজে যথাসম্ভব, মনে হচ্ছে মা বাবারটা, মার আর ওরটা মনে আছে, দেখিয়েছিল টিনা, সেইভাবে সরিয়ে নিয়েছিল, সেই টাকাটা ফেরত দেওয়ার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, কাজেই এটাকে ঘুরিয়ে ওইভাবে বললো। তাহলে ওই অ্যাকাউন্টের টাকাটা যদি বলা হতো তাহলে তো বোঝা, মানে এখানে স্বীকৃতি পেয়ে যেত যে টন্দীপ টাকাটা সরিয়েছিল, সেই জন্য এটাকে ওই পোস্ট অফিসের এফডির নাম দিয়ে টেনে আনা হলো। ঠিক আছে, এইবার ওই টাকার টোপটা কেন দেওয়া হলো, তার যাতে টিনা বোঝে টাকাটা পেয়ে যাব, তাহলে আমি একটা সমঝোতায় আসি, এইবার ওদের ফাঁদে যদিও পা দেয় তো ব্যাস, আমি একদম ক্যাপচার করে নিলাম। ঠিক আছে, কিন্তু আমার যতদূর মনে হয় টিনা এসব ফালতু জিনিসে কান দেবেই না। যে অলরেডি নিজে ইনকাম করছে, সে 5 লাখ টাকার পিছনে অন্তত লোভীর মতো লালায়িত হবে না। ঠিক আছে, সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার এখন এরা চাইছে, এই যে টাকার কথাটা বলা হলো, উনি তো নিজের তরফ থেকে বলেননি, এটা টন্দীপের তরফ থেকে এসছে, এই প্রপোজালটা এসছে টন্দীপের তরফ থেকে টোটালি। এদের এটা একটা মিউচুয়াল বসে মিটিং হয়েছে, এবং তার থেকে এই জিনিসটা এইভাবে লাইভের মাধ্যমে এসছে। এইবার তোমার বলা হচ্ছে, একটা টোপ দেওয়া হচ্ছে যে আমি এই জিনিসগুলো দিয়ে দেবো। এবার টিনাকেও হয়তো, টিনা যদি যায় তাহলে হয়তো তাকে বলা হবে আমাদের শর্তেও তুমি কিছু মানো, নিয়ে এবার বলবে তুমি মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও, যেরকমভাবে বলা হলো যে তুমি তোমার মতো লাইফ লিড করো, টন্দীপের মতো লাইফ লিড করবে। মানেটা কি? মানে টন্দীপের এখন বিয়ে করার ইচ্ছে হয়েছে, মানে ওর এখন মনে হয়েছে আর ডিভোর্স দিয়ে নিজে ফাঁসবো না, যেটা কিনা ওর ভিউয়ার্সরাই বা ওর দিদিরাই ওকে এতদিন বুদ্ধি দিয়ে এসেছিলো যে কোনোভাবেই ওদের ভাষায় ভাঙা টিনকে ডিভোর্স দিও না, ওকে ঝুলিয়ে রাখো, ও যাতে কোনোভাবেই ভালোভাবে থাকতে না পারে, সেই চেষ্টা করো। এখন দেখছে এই যে আমি করেছিলাম সেটা তো এখন উল্টো ঝাল আমার দিকে ঘুরে গেছে, কারণ আমি যদি ঝুলিয়ে রাখি আমি নিজেও তো ঝুলে রাখবো। কাজেই এখন এর মনে হচ্ছে যে ভাই আমার তো বয়স বেড়ে যাচ্ছে, অনেকটা বয়স হয়ে গেছে, কাজেই আমি এখন নানা দিক দিয়ে ফেসে যাচ্ছি, এই কেস ওই কেস, টাকা পয়সা এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে। কাজেই আমি এখন চাইছি যে এইভাবে টাকার টোপ দিয়ে একটা মিউচুয়ালি ডিভোর্স নিয়ে কোনোভাবে সব জিনিস রফা দফা করে দিতে, এবং হয়তো বা এখানে টন্দীপ মেনেও নেবে ছেলের দেখাশোনার ব্যাপারটা, মানে মা ছেলেকে দেখতে পাবে, এরকম ব্যাপার, কাস্টাডির ব্যাপার কিন্তু এখানে হচ্ছে না, ছেলেকে দেখতে পাবে, হয়তো এই শর্তটা মেনে নেবে। আমার আজকে লাইভ শুনে আমার যা মনে হয়েছে, ঠিক আছে, লাইভ শুনে আমার এটা কিন্তু পরিষ্কার মনে হয়েছে, ওরা মিউচুয়াল করা মানে এইটা করতে চাইছে, টিনার টাকাটা টিনাকে ফেরত দিতে চাইছে, এবং বাচ্চাকে দেখার হয়তো একটা কথা এখানে উঠবে, এবং অবশ্য করেই এখানে বলা হবে টিনা যাতে সমস্ত কেসগুলো তুলে নেয় যাদের যাদের নামে করেছে পুরোটা। ঠিক আছে, কারণ সবাই তো এখানে ফেসে রয়েছে ভাই, সবাই তো গছা যাচ্ছে, কাজে ভুগছে সবাই। এটা এখানে প্রপোজাল দেওয়া হলো একটা টিনাকে, বুঝেছো? এই লাইফটা হলো একটা প্রপোজাল লাইফ, একদিকে প্রপোজাল, একদিকে ভয় দেখানো। আমরা তোমাকে এটা বলছি, মানে বার্তা পাঠাচ্ছি, তুমি বুঝলে ভালো, না বুঝলে তুমি ভয় পাও, সঙ্গে তোমার যারা ওয়েল উইশার আছে তারাও ভয় পাও।
ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা কিভাবে লাইফটা অ্যারেঞ্জ করা হয়েছে। মানে এরা এখন, বা এরা বললে ভুল হবে, সন্দীপ অ্যাকচুয়ালি এখন ভাবছে যে আমার টাকার পর টাকা বেরিয়ে যাচ্ছে, কেসের পর কেস আমার মাথায় চেপে যাচ্ছে, না আমি ভালো আছি, না আমার ফ্যামিলির কোনো লোক ভালো আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো যে লেভেলে হচ্ছিল সেটা হচ্ছিল, কিন্তু এখন আমার সেই রকম ইনকাম হচ্ছে না। এবং আমি এটাও বুঝতে পারছি, টন্দীপের মতে আমি বলছি, টন্দীপের হয়ে আমি বলছি যে টন্দীপ এখন বুঝতে পারছে ও ছেলেকে কিন্তু ওর কাছে বেশি দিন রাখতে পারবে না। মানে রাখতে পারবে না মানে ও ছেড়ে, মানে ও কোনোদিন পাবে না তা না। এখন ছেলে মার কাছেও, মাও দেখতে পাবে, আবার বাবাকেও দেখতে পাবে, এরকম একটা পরিস্থিতি আসতে চলেছে। এটাও বুঝতে পেরেছে যে কোনোভাবেই ও মাকে আর দূরে রাখতে পারবে না ছেলের থেকে। কাজেই সেই জন্য আজকের এই লাইফটা অ্যারেঞ্জ করে এইভাবে একটা ভয় মেশানো বার্তা দেওয়া হলো। ঠিক আছে, তাতে তুমি যদি ফাঁসলে তো ফাঁসলে, আর যদি জিতলে তো জিতলে, সেটা তোমার বুদ্ধির পরিচয়, তোমার মানে কি বলবো, বুদ্ধিমত্তার পরিচয়। এটা তো আজকে পরিষ্কার হয়ে গেল ভাই। তোমরা যদি পুরো লাইফটা ভালো করে দেখো, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা দ্বারা শুধুমাত্র টিনাকে ভয় দেখানো হচ্ছে যে এই করলে এরকম ঝামেলা হবে, তার থেকে ভাই তুমি একটা সমঝোতায় আসো, আমরাও একটা মিডল পয়েন্টে আসবো, এবং তুমি এই কাজ করে ডিভোর্সটা দিয়ে দাও, রণদীপ যাতে বিয়ে করে ভালো থাকতে পারে। ঠিক আছে, আজকে লাইফ সম্পর্কে আমার এইটুকু বলার ছিল। এবার টিনাকে আমি এই লাইফ সম্পর্কে কি বলবো বা টন্দীপকে কি বলবো, সেটা আমি অবশ্য করেই তাদের জন্য যে ভিডিওটা করব সেই ভিডিওতে বলবো। ওকে, এইটুকু শুধু আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে আমার করার ইচ্ছা প্রকাশ করেছি আমি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই আমার পাশে থেকো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।